অলরেডি কিছু কিছু গুঞ্জন রটতেছে, যেমন জামাত 3 দিন আগে জামাত একটা কথা বলছে যে কোনো কারণে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রয়োজনে তারা আওয়ামী লীগকে আইনা আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে। এটা জামাতের আমিরের বক্তব্য 3 দিন আগে। এর ভিতরে এনসিপির যোগদান, এটা আপনারা সবাই জানেন যে এনসিপি যোগ দিছে ইয়েতে, কোথায়, জামাতের সাথে। এদিকে ঢাকা 12, সম্ভবত 12, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেখানে দাঁড়াইছে, এটা সম্ভবত 12, ওখানে বিএনপি কোনো প্রার্থী দেয় নাই। একসময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কাইকোবাদের পেছনে লাগছিল, ওইখানে যে কুমিল্লাতে যেখানে ওর অরিজিনাল বাড়ি, ওইখানে টিকতে না পারে সম্ভবত 12তে আসছে। 12তে আবার বিএনপি কাউকে দেয় নাই, এবং প্রায় 4.5 কোটি টাকা অনুদান দিছে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ঢাকা 12তে, মানে যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাঁড়াইতেছে এই আসনে। এটা কিন্তু বৈষম্য। আপনি নির্বাচনের আগে এতগুলো পয়সা দিবেন, এটা বৈষম্য একরকম। এখন কিছু কিছু শোনা যাচ্ছে যে না, ডাক্তার ইউনূস সাথে ইলেকশন হবে, ভোটও হবে, তবে জিতাই দিবে সম্ভবত জামাত এনসিপির লোকজনগুলারে, যে এদেরই জিতাই দিয়ে এরাই সরকার গঠন করবে, এরাই মন্ত্রী হবে, এরাই এমপি হবে। বিএনপি কলাটারে ছুইলা দিছ কেন, এই অবস্থায় থেকে যেতে, এই এক। আর দ্বিতীয়ত এমনও হইতে পারে যে যদি সবকিছু মানে যে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে মানে ইয়ে নাই, ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না বা এই হচ্ছে না, এই ডাক্তার ইউনূস নিয়ে সমস্যা, আবার যেহেতু চায়না থেকে অস্ত্র কিনা, যেটা আপনার গতকালকার প্রোগ্রামও বলছিলাম আমরা যে এই চায়না থেকে যে বিমান, যুদ্ধ বিমান কেনার প্রস্তাব, এইটা কিন্তু আবার ইয়ে ভালো চোখে দেখছে না, কে, আমেরিকা। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই এটা চায়না থেকে কিনতেছে, পাকিস্তান থেকে কিনতেছে। হ্যাঁ, কথা ঠিক আছে, পাকিস্তান থেকে কিনতেছে, কিন্তু টোটাল প্রযুক্তি সবকিছু কিন্তু চায়না। তার মানে আপনার পাকিস্তান থেকে কিনলেও চায়না হইয়া পাকিস্তানে আসতে হবে, চায়না থেকে আবার পাকিস্তান আনবে, তাহলে লাভটা যাইতেছে কিন্তু চায়নার কাঁধে। তো এগুলা নিয়ে আসলে একটা টেনশন আছে, যার কারণে আপনি দেখেন গত 1.5 মাস ধরে ডাক্তার ইউনূস সম্বন্ধে কোনো কথাবার্তা নাই, সব জায়গায় এই আমাদের এনএসএ খলিল। এখন আবার একটা জিনিস খেয়াল করেন, এ আমাদের ন্যাশনাল এনএসএ খলিল, ওনার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো, জয়শঙ্কর, নরেন্দ্র মোদী সবাই ওনাকে ভালোভাবেই জানে, খুব ভালো। আবার ওনার সাথে আমেরিকার সম্পর্ক ভালো। এখন আমার কাছে যেটা সন্দেহ কি জানেন, যদি ইনকেস কোনো উল্টাপাল্টা হয়, কারণ এর আগেও দেখছি আমরা একটা সরকার ক্ষমতায় আছে কিন্তু ওই সরকার সরে যায় অন্য সরকার এসে তত্ত্বাবধায়ক করছে, সেরকম হইলে কোনো আমেরিকার ইন্টারেস্ট এই খলিলকেই তত্ত্বাবধায়কের প্রধান কইরা কিছু একটা করার কিনা, কিন্তু আপনি এই জিনিসগুলো চিন্তা করেন। কারণ হচ্ছে কি জানেন, বন্দর দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার ইউনূস সাহেব এখন ওই যে পিটার ডি হাসের কাছ থেকে ইয়ে কিনতেছে, কি এই গ্যাস সিলিন্ডার কিনতেছে, এলপিজি। আবার আজকে যেটা আপনার ইয়েতে আমরা বিভিন্ন পত্রিকার কাটিং এ দেখলাম, সেটা হচ্ছে যে আপনার কাছে আছে কিনা আমি জানি না, এই কালের সেটা বাংলাদেশের জনগণ বলবে, সরকার বলবে, চুক্তি তো নির্বাচিত সরকার করতে পারে, তুমি আইনে একটা পুতুল সরকার বসাই দিয়ে সব নিয়ে যাবে, এরকম তো হয় না। আবার তুমি কেন আগ বাড়াইয়া বলতে হবে? তো সবকিছু মিলে আমার যেটা সন্দেহ হইতেছে যে এমনও হইতে পারে, দেখেন এটা কিন্তু 100% ক্লিয়ার না, বা কেউ কালকে আমারও বললেন না যে ভাই আপনার কথা তো মিললো না, না, আমার সন্দেহ, আমার চিন্তা যে আমার মনে হয় এই সরকার হয়তো ফালাই দিতে পারে, ডাক্তার ইউনূসকে সরাই দিতে পারে, সেফ এক্সিট নিয়ে এসে তার মতো চলে গেল, এনএসএ খলিলুর রহমান রায়না নতুন করে বসাইতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথেও সম্পর্ক ভালো খলিলের, আমেরিকার সাথেও সম্পর্ক ভালো খলিলের, সুতরাং এই একটা জিনিস হইতে পারে, এইটার একটা সম্ভাবনা আমি দেখি। আর এমনিতে যে আমেরিকা থেকে এই চায়না থেকে যাতে অস্ত্রটা না কিনে, এইটার যেমন একটা ইয়ে আছে না, তার মানে কি আপনি যেটা বলতে চাচ্ছেন, তার মানে কি ভোট হচ্ছে না এরকম কিছু? ভোট না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ভোটটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? তার কারণ হচ্ছে আপনি দেখেন ভোটের আগ থেকে শুরু হয়েছে, ওই তফসিল ঘোষণার পরদিন চিটাঙে মরলো, এরপরে চিটাঙে আরো 6 জন মারা গেল, এরপরে ঢাকাতে হাদিকে মাইরা ফেলাইলো, গত 2 দিন আগে বিএনপির স্বেচ্ছাসেবক দলের আরেক নেতাকে মেরে ফেলা হইলো। পরিস্থিতি কিন্তু খারাপ করে রাখছে। ওইদিকে আবার এই যে খেলার রাজনীতি নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরো উতরে গেল। এবং আপনার সবচেয়ে একটা জিনিস জানেন, চালের উপর চাল হইতে পারে, আমরা সবসময় সবকিছু সোজা পথে না ভাবে একটু টেরা পথে ভাবেন না। আপনি মুস্তাফিজকে
ভারতীয় একটা রাজ্যের একটা দলে ওকে নিছে, প্লেয়ার হিসেবে নিল, জাস্ট এইভাবে চিন্তা, প্লেয়ার হিসেবে নিল। নেওয়ার পরে 4 দিন পরে ঠিক আছে ওই রাজ্যের লোকজন খেপে গেল, সরকারও বললো যে ভাই ভেজালের দরকার নেই, তোমরা এরা বাইর করে দাও। ঠিক আছে না, বের করে দিলাম আমরা। এতে আমার দেশের সাথে কি শত্রুতা হইল? এক মুস্তাফিজ তো বাংলাদেশ না। আপনি একটা জিনিস এখন অনেকে হয়তো তর্কে আসতে পারেন, এবার একটা জিনিস দেখেন, ইউরোপিয়ান ক্লাবে ফুটবল খেলা হয় না? এই যে মেসি, রোনালদো, এগুলো ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতেছে না, বড় বড় ক্লাবে। ওরা কিন্তু ক্লাবে পয়সার জন্য কিন্তু ওরা হাত পা সব ছাইরা দেয়, ভাঙার জন্য সব নষ্ট হয়, কিন্তু এই বড় বড় প্লেয়ার গুলোর এইসব ক্লাব ফুটবল খেলতে যায়, ওয়ার্ল্ড কাপে যখন খেলতে হয় তখন কিন্তু তাদের খেয়াল করেন তারা পা বাঁচাইয়া খেলে, শরীর বাঁচাইয়া খেলে, একটু বাতাস লাগলে পইরা জায়গা। তো এই যে ইউরোপিয়ান ক্লাবে যখন খেলে, ওরা তো ইউরোপিয়ান ক্লাবে খেলে, ধর চেলসি আছে, অমুক আছে, তমুক আছে, এইসব ক্লাবের নাম হয়, দেশের কি কোনো লাভ হয়? রোনালদো যদি ইউরোপিয়ান কাপ জিতে দেয়, ইউরোপের কোন একটা ক্লাবে খেলে ইউরোপিয়ান কাপ জিতে দেয়, এতে কি ব্রাজিলের কোনো লাভ আছে বা আর্জেন্টিনার লাভ আছে? কত লাভ নেই। ওইটা এই দেশের ইউরোপিয়ান কাপের লাভ আছে। তো তেমনি এরা যাইয়া মুস্তাফিজ যদি ইন্ডিয়ার কোন একটা ক্লাবে খেলা, যদি ইন্ডিয়ার এই ক্লাব ধরেন কলকাতা নাইট রাইডার্সকে জিতাই দিল, বাংলাদেশের কি আসলো আর গেল? বাংলাদেশের তো কোনো লাভ নেই। তো আমার কি মনে হচ্ছে জানেন, যে এইটা ইন্ডিয়ার একটা টেকনিকও তো হইতে পারে, যে বাবা আসলে একটু চুলকাই তোমাদেরকে, আইনা বাইর করে দিল, ইন্ডিয়া একটা টোপ দিল, যে দেখি কি হয়। পাট করে ওনারা বলে কি আমরা রাষ্ট্রীয় সম্মান মাথা নত করবো না, আমরা টি-20 ম্যাচে যাব না। এইবার বুঝেন আপনি ভাই, টি-20 ম্যাচে আপনি গেলেন না বা খেলা বন্ধ করে দিলেন, আপনি যাবেন না, শ্রীলঙ্কাতে না দিলে যাবেন না, তো না গেলে লাভ কার ক্ষতি কার? এখন লাভের কতটা আগে আসি দেখেন, আমাদের দেশ থেকে যদি 10 জন, টোটাল 10 জন ধরলাম, একটা হিসাব করে 10 জন লোক ইন্ডিয়াতে যাবে, তাহলে ইন্ডিয়াতে 10টা রুম লাগবে, 5 স্টার হোটেলের 10টা রুম। এরপরে 10 জনের জন্য ট্রান্সপোর্ট লাগবে, 10 জনের খানা খরচ আছে, 10 জনের আপনার ওই যে ইয়েতে যায় যে প্র্যাকটিস করবে এটার খরচ আছে, সব মিলিয়ে ধরেন 10 জনের পিছনে আইসিসির ব্যয় হবে 50 লাখ টাকা। হিসাব বললাম আপনার 50 লাখ টাকা। এই 50 লাখ টাকাটা কিন্তু ডলারে যাবে, আর এই ডলারটা পাবে কে? ইন্ডিয়ার গভর্নমেন্টই তো পাবে। ইন্ডিয়া গভর্নমেন্ট 50 লাখ টাকা নিয়ে এরপরে বাকিটা যে হোটেলের বিল এত, অমুকের বিল এত, এগুলো দিব, এর ভিতরে ট্যাক্স ম্যাক্স কাটবে, তার লাভ কার? ইন্ডিয়ার। ওই টাকা তো অলরেডি পেইড, আইসিসি তো ওই টাকা দিয়ে দিছে, ইন্ডিয়ার যা লাভ ইন্ডিয়া তো পকেটে ঢুকছে। এখন তুমি বাংলাদেশ আসলেও কি আর না আইলেও কি, তুমি আসলে আর না আসলে তো কোনো ব্যাপার না। তুমি নেপালের লগে একটা খেলা আছে, সেই দিন কি হবে? এমন হইতে পারে যে নেপাল তোমার হারাইও দিতে পারে, কারণ আফগানিস্তানের সাথে জিতো না বাংলাদেশ। এখন আমরা আইসিসিতে গেলে আমরা যে টাকাটা পাইতাম, সেই টাকাটা থেকেও আমরা লস। আইসিসিতে আমরা গেলে আমরা একটা টাকা পাইতো না বাংলাদেশ সরকার, সে টাকাটা এখন পাইবো না, তার মানে লস হয়ে গেল। এরপর আপনি এখন দেখেন, আপনার সম্ভবত সাউথ আফ্রিকা বর্ণবাদ নিয়ে সাউথ আফ্রিকার সাথে একটা খেলাধুলা বন্ধ ছিল অনেক বছর ধরে। এরপরে সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ক্রিকেট খেলতে আসে মানে 77 বা 78 এদিকে ইয়েতে ইন্ডিয়াতে, তারপর থেকে আবার সাউথ আফ্রিকা আসে। পাকিস্তানের সাথে আজকে কত বছর ইন্ডিয়ার পাকিস্তান খেলা হয় না, তো তাতে কি হয়েছে? লস তো পাকিস্তান ক্রিকেট টিমের হইতেছে। অস্ট্রেলিয়াও যায় না পাকিস্তানে, খেলে না, লস পাকিস্তানের। এখন দেখেন কাহিনীগুলা, যেন আমরা এই যে আইসিসিতে টেস্ট ক্রিকেটের মর্যাদা পাই, ওই সময় দল ছিল 9টা, 9টার মধ্যে 6টা ভোট আমারে পাইতে হবে। এই জগমোহন ডালমিয়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরপরে সম্ভবত আরো সাউথ আফ্রিকা, এরকম 6টা দেশকে রাতে দিনে ফোন কইরা সে ইয়ে করাইছিল, কি রাজি করাইছিল যে আমাদেরকে যাতে টেস্ট ক্রিকেটের মর্যাদা দেওয়ার জন্য ভোটটা দেয়। 6টা ভোট কিন্তু জগমোহন ডালমিয়ার একক কৃতিত্ব। হ্যাঁ, এর ভিতরে আমরা পাকিস্তানকে হারাইছিলাম 67 রানে, তারপর সম্ভবত সাউথ আফ্রিকা না কার সাথে গেলে সেখানেও আমরা জিতছিলাম, 2টা খেলায় আমরা জিতছিলাম, এবং আমরা আইসিসি ট্রফি জিতে আবার ইয়েতে চলে গেছিলাম, ওয়ার্ল্ড কাপে গেছিলাম। কিন্তু তখনও এই নিয়ম ছিল না, আইসিসি ট্রফি খেলে ওয়ার্ল্ড কাপে গেলে আবার হারবেন আপনি, আবার আইসিসি খেলে আসতে হবে। কিন্তু সেই জায়গায় আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের মর্যাদা সবকিছু দেওয়া হয়েছিল। জগমোহন ডালমিয়ার অবদান ছিল, অবশ্য অবদান এটা ভুলে গেলে কারো কিছু করার নাই, এটা হইতে পারে। তো এই কেন এত কথা বললাম যে এইটা কি যে ইন্ডিয়ার চাল না, সেটা কেমনে বুঝবেন?
যে ইন্ডিয়াই আপনাদের করাইছে যে ঠিক আছে আমরা বহুত তো খেলছেন, আমাদের গালাগালি তো করেন দিনে রাইতে, আপনার প্লেয়ার আমরা নিমু না, আইনা এরপরে নিমু না। এইটা নিয়ে বাংলাদেশ উত্তেজিত, ওরে শালা আমরা খেলতে যাব না, দেশের মান, কিসের দেশের মান সম্মান? ওই বেটা একজনের লগে কি আমার দেশের মান সম্মান যায় আসে ভাই? কিছু মুস্তাফিজের সাথে কি আমার দেশের মান সম্মান যায় আসে? একটা এলাকার টিম নিলেন না ভাই, আপনারা খেলেন না ঢাকা সিটি, রাজশাহী সিটি, যে বাংলাদেশও তো আছে না, বাংলাদেশে কি বিপিএল না আইপিএল কি আছে জানি একটা, এই টিমের কি কোনো দাম আছে? ওগুলার কোনো দাম আছে বাংলাদেশের ওইসব টিমের? ওইখানের ওই টিম কি জিতলে গিয়ে রাখি ওয়ার্ল্ড কাপে চলে যাবে? তা তো যাবে। এই হচ্ছে যে কাহিনী। এখন দেখেন তো এগুলা এখন ইন্ডিয়ার সাথে কেন আসছে কথাটা, খলিলের ব্যাপারটা নিয়ে, যে ইন্ডিয়ার সাথে এইসব গন্ডগোল চলতেছে, কিন্তু খলিল উভয় পক্ষের পছন্দ, মনে রাখেন। আমেরিকা যা চায় বাংলাদেশ থেকে, সে আমেরিকান স্বার্থ রক্ষা করতে যেমন খলিল, আবার ইন্ডিয়ার সাথে যাতে কোনো গ্যাদারিং না হয়, কোনো কিছু না হয়, ইন্ডিয়ার সাথেও মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড চালায় যাচ্ছে খলিল। সুতরাং সন্দেহটা ওই জায়গায় যে নাকি দেখেন যে নেক্সট আপনার এই 1 মাসের ভেতরে নেক্সট তত্ত্বাবধায়ক প্রধান খলিল হয়ে আসে কিনা। কারণ এখন আর বলে না যে আপনি যাইয়া ওই ডাক্তার ইউনূসকে বুঝান, সরাসরি বলেন যে খলিল সাহেব আপনি এটা করেন। আপনি একটু সবাই একটু মিলাই দেখেন, একটু ভাইবা দেখেন। কথাটা আমার কাছে মনে হচ্ছে যে কি এটা, যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা 99%, এবং হয়তো আমেরিকা যাই না গেছে যে ডাক্তার ইউনূস সাহেব পাকিস্তান আর তুরস্কের পাল্লায় পেরা জামাত এনসিপির জিতাবে ইলেকশনে, যে জিতবে জিতুক, জামাত এনসিপির ডিক্লার দিবে, কারো কিছু করার আছে? কিচ্ছু করার। ভাই ধন্যবাদ। আসছি আবারও আসছি আপনার কাছে, আমি রফিক ভাইয়ের কাছে। যে রফিক ভাই, দিওয়ালের রিপোর্ট অনুযায়ী তারা বলছে, একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। আপনার কি মনে হয় এই রিপোর্টের বিষয়গুলো কি আমলযোগ্য, মানে বিশ্বাসযোগ্য? ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন, এই বর্তমানের যে আপনার পরিস্থিতি যাচ্ছে, ধরেন 2024 গেল, 2025 শেষ, তাই না? বিশেষ করে 2025 সালের যে ব্যাপারটা আছে, সারা বছরই দেখেন আপনি এমন এমন ঘটনা ঘটছে যেটা আপনার চিন্তা আমরা করতে পারিনি। আর আমাদের বাংলাদেশের ব্যাপারে যে কথাগুলি আসতেছে, এখানে আমেরিকার যে ঘটনা বললেন, ট্রাম্প ভদ্রলোক, উনি কিন্তু আনপ্রেডিক্টেবল। আর আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে, উনিও আনপ্রেডিক্টেবল। কারণ ওনাদেরকে নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করা কোনো অবস্থাতেই সুযোগ নেই। আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্প আসার পরে সারা বিশ্বে এমন এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটছে যেটা আপনি কেউ চিন্তাই করতে পারিনি। আমরা কেউ ইতিপূর্বে আমাদের যে বয়স শুনেছি আমরা চিন্তাই করিনি। সুতরাং এখন কি হচ্ছে, কি বলতে চাইতেছে, এটাও আপনার আনপ্রেডিক্টেবল। আর আমাদের যে প্রধান উপদেষ্টা, ওনার ব্যাপারেও কিন্তু সেম ঘটনা। উনি নিজে প্রথম আইসা যে ভাষণ দিয়া দেশের ক্ষমতা নিল, এবং উনি যে বললো যে আপনার মন খুলে কথা বলবেন, জান দিয়ে কথা বলবেন, দেখা গেল এর ঠিক উল্টো ঘটনাগুলি ঘটছে। আবার উনি একটা থিওরি দিয়েছিল আপনার 3-0 থিওরিটা আমরা সবাই জানি এখন মুখস্থ। 3-0 কোন দিকে, উল্টা দিকে চলছে। এইগুলি নিয়ে ওনাদেরকে নিয়ে মানে আসলে আপনার ভবিষ্যৎবাণী করাটা এটা একটা মুশকিল। এখন এইখানে সবচেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, নির্বাচন নিয়ে এগুলি আমেরিকার, আমার মনে হয় না এখন উনি ট্রাম্প প্রশাসনের যে ব্যাপারটা দেখলাম, অন্যান্য যে প্রশাসন ছিল বা ট্রাম্পের আগে যারা ছিল, ওদের একটা মানে করা যায়, টার্গেট করা যায় যে ওনারা এই কথাটা বলছে বা এইভাবে আগাচ্ছে। আর ওনার ব্যাপারে কিন্তু ঠিক উল্টা, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, এবং সকালে একটা বলে আরেকদিন কাজ করে ফেলে আরেকটা।
এখন এই নির্বাচন ব্যাপারটা যে আপনি বলতেছেন যে ওনাকে ডেকে নিয়ে যাচ্ছে ওই যে আমাদের খলিল সাহেবকে, এখন কি নিয়ে যাচ্ছে সেটা বলা মুশকিল। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা, ট্রাম্প প্রশাসন কিন্তু ভারত এবং চায়না এদের প্রতি কিন্তু খুবই মানে ক্ষুব্ধ। আপনি জানেন গত 2 দিন আগে মনে হয় এটা আসছে বা গতকালকে আসছে, 500% শুল্ক নাকি ছাপায় দিছে ভারত এবং চায়নার উপরে। 500% শুল্ক, তো এটা মনে করেন যেটা হলো এটা মানে এটা অস্বাভাবিক না, এটা অস্বাভাবিক বলা ঠিক হবে না, এটা নিয়ে একটা হাসির ব্যাপার হয়ে যাবে। 500% কি শুল্ক হয়? আমরা শুনতাম যে 50%, 60%, 100% শুল্ক ধার্য করে, 500% শুল্ক ধার্য করে দেওয়া, এটা তো মানে এবং ডাইরেক্ট উনি আবার কি ওনার সুবিধা হলো কি, ডোনাল্ড ট্রাম্প আবার প্রকাশ্যে বলে, ওই গোপনে কিছু রাখে না, যা বলে প্রকাশ্যে বলে দেয়। আমার মনে হচ্ছে যেটা, যেহেতু ভারত এবং চায়নার প্রতি আসলে তার এখন না, মানে সে সন্তুষ্ট না। তার একটা কথাই যে ওরা এই দুইজনই রাশিয়ার সাথে তাদের এই যে তেলের বাণিজ্য আছে। আবার দেখা গেল রাশিয়ার পুতিনের সাথে তার বিরাট সম্পর্ক। পুতিনের পক্ষ সে ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আপনার জেলেনস্কির বলেন প্রচন্ড চাপের মধ্যে রাখছে। এখন আপনি কোনটা বুঝবেন বলেন? এদিক দিয়ে ভারতকে আবার এবং চীনকে বলতেছে যে তোমরা ওই ইয়ার থেকে তেল আনতে পারবে না, এবং উনি প্রকাশ্যে বলছে যে 500% ট্যাক্সের যে কথাটা আসছে, এটা প্রকাশ্যে বলছে যে ওই ট্যাক্সের রাশিয়া থেকে তেল আনে, এই জন্য ট্যাক্স আমি বসাইছি, এটা কিন্তু প্রকাশ্যে বলছে। আমার যেটা মনে হচ্ছে যে এই যে গত 2-3 দিন আগে যে আমাদের মানে একটা কথা আসছে, যেটা হলো আপনার চায়না থেকে আপনার যে চায়নার যে সামরিক বিমান ফাইটার জেট কিনতেছে বাংলাদেশ, যদি ওটা চায়নার অ্যাসেম্বলিং করা হলো আপনার পাকিস্তানে, অথবা চায়না থেকে, চায়নার সাথে যেহেতু পাকিস্তানের একটা গুড রিলেশন আছে, সেই ক্ষেত্রে ওই চায়না ডাইরেক্ট ওই বিমানটা বাংলাদেশে না করে বিক্রি করে পাকিস্তানে, যেহেতু পাকিস্তানের সাথে বর্তমান সরকারের একটা গুড রিলেশন, আবার পাকিস্তানের সাথে আবার আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে পাকিস্তান, সুতরাং এই ট্রাম্প মনে হয় ওইটার ব্যাপারে আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে তার একটা বড় ধরনের এইখানে একটা তার কথা আছে। কত এরকম চাপ দিতে পারে না, ওইখানে কিনতে পারবো না, কিনলে আমাদের থেকে কিনলো, যেহেতু মুখে বের করছে যে বিমান কিনবে, চায়না থেকে যদি বিমান কিনবে বা পাকিস্তান থেকে যদি বিমান কিনবে, এইটা মুখে বের করছে, তখন ট্রাম্প বলবো দেখে তুই ওইখান থেকে 30টা না কিনে তুই আমার কাছে 20টা কিন। আমার সন্দেহ হচ্ছে এটা, কারণ ট্রাম্প হলো আপনার দোকান থেকে কিনবি, আমার দোকান থেকে কিন, আমার দোকান থেকে কিনতে তোর কিনতে হবে, সোজা কথা যেটা বুঝতে পারছি। আমার সন্দেহ হচ্ছে এই জিনিসটা মানে বড় ধরনের একটা আছে, এই ধরনের একটা কাজ মানে সম্ভবত আর কি। আরেকটা জিনিস আসছে এখানে, এটা তো আসলে এই যে চুক্তির ব্যাপারটা হলো যে আপনি একটা ফুটপাথ দেখেছেন, আমি নিজেও দেখছি যে বাংলাদেশের সাথে যে আমেরিকার যে চুক্তি হয়েছে, যেটা আমাদের সরকার বলছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা প্রকাশ করা যাবে না। ইতিপূর্বে সারা জীবনেই শুনছি যে আমাদের দেশের যেসব এই চুক্তি হচ্ছে সেগুলি গত সরকারও প্রকাশ করছে। অনেক আন্দোলন শুনতাম যে প্রকাশ করে না কেন, প্রকাশ করতে হবে, কি চুক্তি করতেছে প্রকাশ করতে হবে। আর এই সরকার আইসা ডাইরেক্ট বলছে কোনো প্রকাশ করা যাবে না। এখন আমেরিকা থেকে বলছে যে বাংলাদেশের সাথে খনিজ সম্পদ উত্তোলনের ব্যাপারে কিছু এগ্রিমেন্ট আছে, এটা সঠিক পথেই আছে, সঠিকই আছে। এখন কিন্তু বেরিয়ে আসে যে খনিজ সম্পদ কি চুক্তি হয়েছে, খনিজ সম্পদ ব্যাপার নিয়ে, উত্তোলনের ব্যাপার নিয়ে চুক্তি গেছে, যেটা অনেক আগে কিন্তু গত সরকারের আমারে বারবারই শুনছি আপনার ওই যে বঙ্গোপসাগরে আপনার গ্যাস ব্যাপারে অনুসন্ধানের ব্যাপারে আলোচনা কিন্তু কয়েকবার হয়েছে, হওয়ার পরে কাছাকাছি গিয়েও ফিরে আসছে, হয় নাই, কারণ ওদের সাথে মিলে নাই। এই সরকার এসে হয়তো এই ধরনের চুক্তি করছে, যেহেতু আমেরিকা থেকে বলে ভাবছে যে আপনার যে যুক্তরাষ্ট্র থেকে বলছে যে আপনার যে চুক্তিগুলি হয়েছে এগুলো স্বচ্ছ এবং সঠিক সুন্দর হয়েছে। এখন কোন দিক দিয়ে কি হচ্ছে এটা আসলে আপনার মার্ক করা কঠিন। তবে আমার একটা জিনিস বিমানের ব্যাপারটা আমার মনে আসছে, সত্যি কথা যে আমার কাছে মনে হচ্ছে। আর যে নির্বাচন এটা নিয়ে এখন এই বাংলাদেশের নির্বাচন নিয়ে ওরা মাথায় এখন আর এই জিনিসটাই, ওরা শুনেন, ওরা তো বুঝেনি। আপনি ভেনেজুয়েলার মনে করেন, ভেনেজুয়েলার মানুষ চিন্তা করে যে যেই আসে আসুক, কথা না শুনলে আবার তুলে নিয়ে আসবো নাকি, এটা একটা না করলেন, কিন্তু উঠে না তুলে নিয়ে আসতে হবে না, কারণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তো মনে করেন যে হলো গার্তেরা পাবলিক, বুঝলেন নাই,
আর ওদের মহাদেশের ওদের অন্যান্য কান্ট্রি তো তাদের সাপোর্টে আছে। আর এখানে তুলে আর ব্যাপার না, ব্যাপারটা হলো ওরা যে ওক সিস্টেম মিলে আপনার ফালাই দিবে, সিস্টেম ফালাই দিবে যে আপনি শুনতে হবে, যেমন আপনার বর্তমান সরকারের আপনার সিস্টেমে তারা এগ্রিমেন্ট করে মাদুরোকে যখন তুলে নিয়ে গেছে, কলম্বিয়ার দিকে তাকাচ্ছে, এখন খোমেনির দিকে তাকাচ্ছে, সব মিলে হলো অবস্থা। ওরা ওরা তো চাইলে আমাদের যে কাউকেই তো তুলে নিয়ে যাইতে পারে। জি রফিক ভাই, আবার আসবো আপনার কথা শুনবো। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি, একটু জানতে চাই, সেটা হচ্ছে আলোচনা একটু মিডিল ইস্টের দিকে যাচ্ছি। বলা হচ্ছে জনতার জোয়ারে কাঁপছে তেহরানের মসনদ, গুণিয়ে দেয়া হলো সোলাইমানির ভাস্কর্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিক্ষোভকারীদের আগুন, সরকার বিরোধী আন্দোলন তীব্র, ইন্টারনেট বন্ধ। বিক্ষোভকারীরা অন্য কোন দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের রাস্তা নষ্ট করছে বললেন খামেনি। এই হচ্ছে ইরানের বর্তমান পরিস্থিতি। রাশেদ হায়দার ভাই, শেষ পর্যন্ত কি ভেনেজুয়েলার মতো পরিস্থিতি ইরানেও হচ্ছে বলে মনে হয় আপনার, নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি হচ্ছে, নাকি লিবিয়ার মতো, নাকি ইরাকের মতো, কি হতে চলেছে? সর্বপ্রথম কথা হচ্ছে মাসুদ ভাই, এখন আসলে এটা তো বিশাল আলোচনার বিষয়। ইরান পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এটা আপনার 4 দিনও শেষ হবে না এই আলোচনা। না, আমরা 10 মিনিটের ভিতরেই করেন, 5-10 মিনিটের আলোচনাটা আমি বললাম 4 দিনও শেষ করতে পারবো না। ছোট্ট করে কয়েকটা কথা একটু স্মরণ করায় দিই। সম্ভবত 1977-এ বা 79-তে এই যে ইসলামিক রেভলিউশন বা এই বিপ্লবের কথা বলা হয়েছে, ওই সময় খামেনি ছিল ফ্রান্সে, উনি ফ্রান্স থেকে গেছেন। এরপরে এর পরবর্তী 7-8-10 বছর কেউ যদি শাহ পরিবারের কথা যদি কেউ মুখে উচ্চারণ করছে, তাদেরকে আইনে লটকায়া ফাঁসি দিয়ে দিছে, সোজা লটকায়া ফাঁসি, শাহ পরিবারের কথা বলার সাথে। তার মানে অবস্থানটা কিরকম জানেন? ঠিক আজকের দিনে বাংলাদেশের যেমন আওয়ামী লীগ কইলে মাইরা আগে ঢুকাই দিতেছে জেলে বা মাইরা ফেলাইতেছে, সেম অবস্থা করে রাখছিল ইসলামী বিপ্লবী এরা। তো বহুদিন চালাইছে, এর ভিতরে আন্দোলন বেশ কয়েকবার হয়েছে, কিন্তু 2-3 বার হয়েছে। তবে এইবারের মতো এত খাতারনাক আন্দোলন আর হয় নাই। এইবার ওদের টোটাল সবগুলো অঞ্চলে এট এ টাইম বিক্ষোভ, ডলারের ব্যাপক দরপতন ওদের যে রুপির। এখন পাবলিকের কথা কি জানেন? তুমি ওই ইরাকে মারবা, লিবিয়াতে মারবা, ইসরায়েলে মারবা, অমুক জায়গায় মারবা, অমুক জায়গায় গ্রুপ তৈরি করবা, এগুলার দরকার নাই। আমাকে দেশে আমাকে টাকার দরকার, যেটা দিয়ে আমরা খাইতে পারবো, ঘুমাইতে পারবো, বসতে পারবো, চলতে পারবো, বাবা মার চিকিৎসা করতে পারবো, ছেলে পেলের স্কুল পাঠাইতে পারবো। তুমি এইটা না দিয়া তুমি শুধু টাকা কতগুলা ব্যয় করতেছো যে কি কয় এটার বোম বানানোর কামে, খালি ইসরায়েলের লগে গুতাগুতি, অমুকের লগে গুতাগুতি, ওইদিকে হামাসের দিবা এদিকে। এগুলা কিন্তু পাবলিক, এখন ইন্টারনেটের যুগ ভাই, সবাই সবকিছু জানে। পাবলিক ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে তাদের উপরে, এবং সেই কারণে কিন্তু এখন মিছিল হচ্ছে কি জানেন, যে মোল্লাতন্ত্র দূর করো। এটা তো টোটাল মোল্লাতন্ত্র, যে আদিম যুগের আইন। রাশেদ হায়দার, আপনাকে একটু থামাই, আপনি দারুণ একটা কথা তুলছেন। এই মনে হচ্ছে যে ইরানিরা বা বাংলাদেশ, বিশ্বের বেশ কয়েকটা দেশ যেমন পাকিস্তানিরা, ওরা যুগ যুগ ধরে শুধু বোমা, রাইফেল এইসবের সাথে ঘর সংসার করছে, মানে যুদ্ধ ওদের লেগেই আছে, ওদের কোনো শান্তি নেই, এরকম। হ্যাঁ, বিষয়টা এরকম, বিষয়টা টোটালি এরকম। কারণ এর 2টা পাওয়ার দেখেন, 2 রকম পাওয়ার, আপনি 2 রকম ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে সফট পাওয়ার, আর একটা হচ্ছে আপনার হেরাম শক্তির পাওয়ার। দেন আমেরিকাকে সফট পাওয়ার ব্যবহার করতো পৃথিবীর বিভিন্ন দেশে, খুব সফটলি তারা হ্যান্ডেল করতো। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু হার্ড পাওয়ারে গেছে, মানে অমুকের তুলানো, এমুকের তুলে আনো, অমুকের লটকাই দাও, এই সব অবস্থা। তো এখন ইরান সবসময় যে হার্ড পাওয়ারের দিকে গেছে, তাদের কাছে তেল আছে, সবকিছু আছে। ইরান কিন্তু একসময় কিন্তু খুব সুন্দর একটা দেশ ছিল, আলট্রা মডার্ন দেশ ছিল শাহর আমলে, সেইখানে ইসলামী বিপ্লব। এখন আপনি অনেকে হয়তো বলতে পারেন এটা একটু খারাপ ভাবে নিবেন, তবে সেখানে আমার কিছু বলার নাই। সেটা হচ্ছে কি জানেন, এখন আমরা যদি বলি যে 1901 ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলা হয় না, আমরা যখন ওয়ার্ল্ড ওয়ারের কথা বলি তখন বলা হয় যে আরে শালার হিটলার তো হিটলারে গাল দেন,
আমরা অনেকে গালি দিই হিটলারে, সবাই। এরপরে আপনার ওই যে আপনার যখন ওই যে সতীদাহ প্রথা ছিল এক সময়, বা এক সময় যে মেয়ে বাচ্চা হইলে কবর দিয়ে কইতাম না যে আদিম যুগের রুল, তো সেম ইরানে এখন যেই শাসন আয়ামে জাহিলিয়া যেটাকে বলা হয় আর কি মুসলিম ইরান, ইরান এবং আফগানিস্তানে যেই শাসক আছে এরা সব সেই আদিম যুগের সেই আদিম রুল, টোটালি আদিম, মানে এটা কোনো মানবতার ভিতরে পড়ে না এই রুল, মানে তাদের ইচ্ছা, এটা অমানবিক একটা রুল চালাইতেছে। তো সেই রুলের ভিতরে পৃথিবীর সব দেশ তো দেখতেছে না, পোলাপাইন ইন্টারনেট দেখতেছে ইরানের লোকজন, বাস এরা এবার চাইপা দিয়ে বসছে, এইবার শুরু করছে তারা। এখন এইটাতে ভালো মতন পেট্রোল দিয়ে দিল কারা? ইসরায়েল এবং আমেরিকা, যে খোমেনি তুমি বহু নষ্টামি করছো। এই যে ধরেন সারা মিডল ইস্টের মধ্যে যত সমস্যা, এই পুরা খোমেনি, সারা ইউরোপের ভিতরে যত সমস্যা আমেরিকার, এ খোমেনি সহ এই যে আপনার যে 7টা আরব দেশ আছে এগুলা। মানে আপনি একটা জিনিস আপনি একটু যদি চোখ খুলে দেখেন, যে পৃথিবীতে যতগুলো গন্ডগোল একদিন আজকের দিনের ভিতরে যতগুলো গন্ডগোল পাবেন, তার মধ্যে আপনার 99.9% পাবেন এগুলো সব আল্লাহু আকবার বলি যে মারামারি করতে গেছে, অন্য কোনো জাতি ধর্ম করে না, একমাত্র আমরা ছাড়া। তো ইরানের একটা শিক্ষা হওয়ার দরকার ছিল, বহুদিন বৈশা ছিল, এই একটা শিক্ষা হবে। তো আপনি যেটা বলতেন, যে শাহার নাম তুললে, ওদের রেভুলেশনের পরবর্তী 10 বছর শাহার নাম তুললে যেখানে ফাঁসি দেওয়া হইতো, সেইখানে আজকে সেই শাহার ছবি দিয়ে মিছিল করতেছে এলাকায় এলাকায়, খোমেনির ছবিতে আগুন লাগাইয়া মেয়েরা বিড়ি ধরাইতেছে। তো ইরান এতদিন, ইরানের শাসকরা ইরানকে আইএমই জাহেলিয়াতের যুগে রাখছিল, সেইখান থেকে এরা বের হইতে চাচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে একটা বললাম যে তুমি গেলে অস্ত্র বানাইবা, আমি অস্ত্র দিয়ে যুদ্ধ করবা কেন? দেখেন সুইজারল্যান্ড কোনো অস্ত্র বানায় না, তাদের নিয়মিত কোনো বাহিনীও না, এটা জানেন কিনা জানি না, তারা তো সুখী সমৃদ্ধ একটা দেশ। নেদারল্যান্ডের বহু দেশ আছে যাদের সরাসরি আর্মি নাই, সামান্য কিছু পুলিশ দিয়ে দেশ চলে, সেখানে আপনি খালি বোম বানাইবেন, ওরে মারবেন, এরে মারবেন, তারে মারবেন, ওরে মারবেন, কেন রে ভাই এত মারেন কেন? এত মারার তো প্রয়োজন নেই আপনার। এই অশান্তিগুলো এখন মানুষ যখন খেপে উঠছে, আমরা খাইতে পাইতেছি না, আমাদের চিকিৎসার পয়সা নাই, বাপমার চিকিৎসা না, ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতেছে না, তোমরা আমাদের বন্দি কারাগারে, মানে যে এটা আবু গরিব কারাগারের মতো ইরান, সেখানে রাইখা দিচ্ছেন, সেখানে রাইখা জুলুম অত্যাচার করে যাইতেছেন, সেটার ফল। তবে হ্যাঁ, আগামী 24 থেকে 72 ঘন্টা হায়দার ভাই যেটা বলছেন ইরানের অর্থনীতি, সেটা তো এই যে ঝামেলাগুলোর কথা বলছেন, যে ঝামেলা চলছে বিশ্বের অনেক দেশের সাথে, বিশেষ করে আমেরিকার কথাই আমি বলবো, এবং পশ্চিমা কিছু দেশ, অনেকগুলো আমেরিকার নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেলের উপরে নিষেধাজ্ঞা, নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি কিন্তু চরমভাবে জর্জরিত। এর ইফেক্টটা তো জনগণের উপরে যাইয়া পড়ছে, সেটার কারণেই হয়তো আপনি যেটা বললেন, মানে এই আন্দোলনটা শুরু হয়ে গেছে যে এই সরকার আমরা চাই না। এই সরকার বলতে টোটালি ওরা বলছিল টোটাল ইসলামী প্রজাতন্ত্র যে সিস্টেমটা দেশটা চলছে, এই সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে। ওরা সোজা বলছে মোল্লাতন্ত্রের উৎখাত চায়, মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র মানে ওই জায়গায় এই যে ইসলামের নাম দিয়ে কোনো শাসন কার্য কোনো মোল্লা আর থাকতো না, কোন মোল্লাতন্ত্র। একটা কথা বলে দিই আজকে আপনারে, একসময় হিটলার ইহুদি 60,000 ইহুদি না 60 লাখ ইহুদি মারছিল না গ্যাস চেম্বারে ভৈরা, সময় খুবই সন্নিকটে যে এইরকম আরেকটা গ্যাস চেম্বার বানাইয়া মুসলমান মারবে, এটা মনে রাখেন। আমি হয়তো বাইচা থাকবো না 200 বছর পরে। আপনি যেটা বললেন এই ধরনের গ্রাউন্ড তৈরি হচ্ছে কিংবা তৈরি করা হচ্ছে, হয়তো মুসলমানদের, আমাদের নিজেদের দোষে মারবে, মুসলমানদের দোষে মুসলমানরে মারবে। ওই যে এখন বহু মুসলমান কয় না, মুসলমানের দোষ তো বলা যাবে না, মুসলমানদের মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষের হয়তো ভুল চিন্তার কারণে মুসলমানের বিশাল যে জনগোষ্ঠী তারা হয়তো কি মিসগাইডেড হচ্ছে, এমনটাও হতে পারে। জি রাশেদ হায়দার ভাই, আবারও আসবো, আর একটু আলোচনা আছে এই প্রসঙ্গে, আর একটু আলোচনা আছে। আমি রফিক ভাই আলোচনা চালান, আমি 1 সেকেন্ড আসছি। জি রফিক ভাই, ইরানে চরম বিক্ষোভ চলছে ইসলামী শাসনতন্ত্রের পতনের লক্ষ্যে।
এই যে দীর্ঘ কত বছর, অনেক বছর তো 50-60 বছর ধরে তো চলছে নাকি এই দীর্ঘ পরিক্রমায় যে শাসন, যে 79 থেকে তাহলে 50, হ্যাঁ 56 বছর নাকি 57 বছর বা 60 ধরলাম আমরা। এই সময়ে কিন্তু দেশটা একভাবে চলে আসছে, বা শুধু তাদের পরমাণু গবেষণা এই দিকটার উপরে পশ্চিমাদের কিন্তু আপত্তি আছে, ইসরায়েলের আপত্তি আছে, তারা কিন্তু তাদেরকে ডিস্টার্ব করছে এবং অর্থনীতি অবরোধ করে দিয়ে ভয়াবহ অবস্থা। এই শাসন ব্যবস্থার কারণে আসলে সমস্যাটা কোন জায়গায়? কি শাসন ব্যবস্থার সমস্যা নাকি দুর্নীতি, একঘেয়েমি, এগুলো সমস্যা? আপনার কাছে কি মনে হয় এবং কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ধন্যবাদ মাসুদ ভাই। শুনেন, এটা তো একটা বড় ধরনের আপনার এক প্রশ্নটা যেটা করলেন, এটা অনেক ব্যাপক প্রশ্ন, বুঝছেন? এখানে আপনার ইরানের যে প্রবলেমটা আসতেছে, 79 সনে আপনার বিপ্লব হয়েছে, ইসলামিক বিপ্লব হয়েছে। এর আগে ছিল 7 ছিল, 79 থেকে এই পর্যন্ত আপনি কত বলতেছেন? আপনি 60 বছর বলেন কিভাবে? বর্তমানে হলো ধরেন 25, আর ওই দিক দিয়ে ধরেন 20, 46 বছর, 46 বছর আগে আপনার ইসলামিক বিপ্লব হয়েছে। এরপরে বর্তমানে 47। এখন আপনি এটাকে আপনি ইরানের সাথে দেখেন, ইরানের সাথে আমরা যদি ইরানকে মুসলিম কান্ট্রি ধরি, তাই না? ইরানটা তো আমরা মুসলিম কান্ট্রি হিসেবে বিবেচনা করি। তো এখানে ইরানকে ঘায়েল করার জন্য তার আশেপাশে দেশই তো জড়িত। সৌদি আরবের সাথে তার একটা বিশাল দ্বন্দ্ব এখন একটু সাময়িক আছে, কিন্তু সৌদি আরব আপনার ইয়ামেনকে ধ্বংস করছে কারা? সৌদি আরব এক পক্ষ, ইরান হলো এক পক্ষ। ইরানের পুরা ইয়ামেনটাকে পুরো ধ্বংস করছে। এখন কাকে দুষবেন আপনি? আচ্ছা, আসেন আপনি এখানে আপনার ইয়ামেনের যুদ্ধের সাথে আপনার আরব আমিরাত জড়িত। আরব আমিরাত, সৌদি আরব, ওমান কয়েকজন মিলে আপনার জোট গঠন করে ওই যে ইয়ামেনে যে একটা বিপ্লব হলো, ওদের যে প্রেসিডেন্টের যে সরাই দিল, তখন ওরা কি হচ্ছে, ওইখানে হামলা করছে ওরা। আর ইরান হলো ওদেরকে সাপোর্ট দিয়েছে, হুতিদেরকে সাপোর্ট দেয়। এখন তারা একটা জিনিস, এটা আবার দেখেন, আপনি যদি বাংলাদেশের ব্যাপারটা আসেন, এখানে আমাদের এখন কথা আসতেছে, কারা আসতেছে? এই যে মেসাকার হলো, এগুলির সাথে যুক্ত নাকি আপনার তুরস্ক, আবার জড়িত আবার পাকিস্তান। আচ্ছা, এখন আপনি আসেন এই যে মিশরের ঘটনা, মিশরে যে আপনার হইলো, এখানে তুরস্ক ঘটনা ঘটায়। আপনার সিরিয়াতে যে এই যে বিপ্লব হইলো, বিপ্লব বলেন আপনি, হারা যদি বিপ্লব ঘটাইছে, সিরিয়ার এই বিপ্লবের সাথে কারা জড়িত? তুরস্ক জড়িত। অন্যান্য কান্ট্রি তো আছে, উন্নত কান্ট্রি, কিন্তু মুসলমান কান্ট্রি গুলি আমি বলতেছি আগে। তুরস্ক তো ডাইরেক্ট এর মধ্যে জড়িত। ইয়াতে আপনার ইরাকের কি ঘটনা? ইরাকের ঘটনার মধ্যে কিন্তু ওই মুসলিম কান্ট্রি কিন্তু সাপোর্ট ছিল, যে কারণে আমেরিকা এই সুযোগটা পাইছে আছে। মূলত হয় জানেন, আমরা যে মুসলমান যারা আছে, আমরা বলি তারাই হলো ক্ষমতার দ্বন্দ্বে কাজগুলি। এবং আসেন আপনারা দেশে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই যে আপনার ওই যে তুরস্কের এই যে আপনার খেলাফত যেটা বলে, এই যে নতুন করে খেলাফত আবার ওরা প্রতিষ্ঠা করতে চায়, ওই খেলাফত কিভাবে পরবর্তী সময় ভাঙলো কিভাবে? ওই যে সৌদি আরব, আপনার ইয়ামেন, ওমান এগুলো সব তো ইয়াতে ছিল, আপনার সাম্রাজ্যের আন্ডারে ছিল না? প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু ভাঙছে। এবং কারা কিভাবে ভাঙছে? ওরা ওই ব্রিটেনের সাথে যুগ দিছে, যুগ বিতন ওদেরকে শিখায় দিছে যে তোরা ওইখানে আমরা দিব, তোদেরকে ওইখানে দিব, তোদেরকে ওই দেড়ে দিব, তোরা ওই বিদ্রোহ কর। ওটোমান সাম্রাজ্য কিন্তু এইভাবে ভাঙছে, কিন্তু খন্ড বিখণ্ড হয়েছে। এখন এই যে আমাদের যে মুসলিম কান্ট্রি আছে, এখন আপনি কাকে দুষবেন? ইরানের সাথে ধরেন আশেপাশে কয়েকটা মুসলিম কান্ট্রি যুক্ত আছে। আবার দেখেন ইরান সাপোর্ট দেয় কাদেরকে? হিজবুল্লাহ সাপোর্ট দেয়। আবার অন্যান্য মুসলমানরা সাপোর্ট দেয় না। এই যে গাজাকে গাজা নিয়ে চিল্লাচিল্লি করেন, গাজাতে একটু ঘটনা ঘটলো, কই অন্য কোন মুসলিম কান্ট্রি কিছুই বলে না। সৌদি আরব বলে, অন্য হ্যাঁ বলে যে আমরা ওর ন্যায্য অধিকার চাই, কিন্তু অন্য কোনো কথাই বলে না। আবার কি করে কি মুসলিম বিশ্বের বর্তমানে বলে বাদশা বলে তুরস্কের এরদোগান, সে ওইখানে হুমকি দেয়, এইটা করবো সেটা করবো, আর অসহ্য করবো না, কিন্তু কাজের সময় কিছুই না। বুঝলেন? সব শুনে গেলে শুনেন, ওইগুলি যারা ওই সরকারগুলি ক্ষমতায় আছে,
এরা নিজস্ব ক্ষমতা দখল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা করে, তখন অন্য দেশের সাপোর্ট দেয়, আপনার অন্যান্য পাশ্চাত্য দেশ সাপোর্ট দেয়, কিন্তু ঘটনা কিন্তু ঘটায় তাদের এখানে। দেখেন আপনার ভেনেজুয়েলাতে ঘটনা ঘটলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে দুজন ধরে ভাই, নিয়ে গেল। আমি ইরানের বিষয়টা নিয়েই আলোচনা করতে চাচ্ছি, আমরা অন্যদিকে যাব না। ইরানের ব্যাপারটা ওখানে এখন ইরানের যে ব্যাপারটা, পর্যায়ে যাচ্ছে, সরকার কি টিকে থাকতে পারবে? আপনার কাছে কি মনে হয়? এটা আসলে এটা এখন বর্তমানে যে ধরনের জ্বালা পড়া হয়েছে, কিছু বছর, 1 বছর আগেও কিন্তু এই ধরনের জ্বালা পড়া হয়েছে, প্রায় 3-4 লোক ওই সময় মারা গেছিল, এখন এই পর্যন্ত মারা গেছে 45 জন। তা ওই সময় তো অন্য ইয়া ছিল, মার্কিন প্রশাসনে ছিল আপনার বাইডেন, এখন ট্রাম্প, উনি আবার ডাইরেক্ট হুমকি দিচ্ছে যদি কোনো দমন বেরন চালানো হয় তাহলে তারা ব্যবস্থা নেবে। এখন ইরানের শক্তি সম্বন্ধে আমরা তেমন কোনো আইডিয়া নাই, আমরা শুনি তাদের অনেক তখন তো সোলাইমানির ভাস্কর্য ভাঙচুর হয় নাই, তখন কিন্তু তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে আগুন দেওয়া হয় নাই, মানুষ সুন্দরভাবে তখন করেছিল, ওটা হিজাব নিয়ে ওই আন্দোলনটা হয়েছিল ছোট। হ্যাঁ, ওইখানে প্রচন্ড ইয়া হয়েছিল, ওইখানে ওই সময় আপনার ঘটনা তো একটাই। টার্গেট কিন্তু আয়াতুল্লাহ খামেনির মসনদ। শুনে প্রতিটা আন্দোলনই যে হচ্ছে এই পর্যন্ত, যে কয়েক বছর যাবত যে প্রায় যে আন্দোলন হয়, প্রতিটা টার্গেট হলো মসনদ, প্রতিটা টার্গেট মসনদ দখল করা, আর অন্য কোনো কাজ নেই। হয়তো আপনার এই ইয়ে আসে, ওই কুটা আসে না, বুটা আসে, বুটা না এলে লেমরগঞ্জের ইয়ে আসে, ওইটা আর কি। এখন বলতেছে খুমিনি, কেন এতদিন ইয়া বলছে যে হিজাব, হিজাব তো নাই, নতুন করে আর একটা আনতে হবে, ওই নতুন করে নিয়ে আসছে একটা। এবং দেখেন আপনার সৌদি আরব দেখেন এটার মধ্যে সাপোর্ট দিচ্ছে, আপনার ওমান অন্যান্যরা সাপোর্ট দিচ্ছে, দেখেন গা। এখানে এই কতক্ষণ আপনি টিকে থাকবে না থাকবে সেটা হলো তাদের জনগণ যদি এরকম করে, তারা যদি এই শাসন না চায়, আপনি কি করবেন? জনগণ তো হলো মনে করেন যে হুজুবে বাতাল, তারা যে এই যে তাদের যে ইরান তো যথেষ্ট উন্নত, অন্যান্য শক্তিশালী দিকে উন্নত, এখন এখানে তো কলকাতি নাড়বে, অন্যরা নাড়েই, এটা স্বাভাবিক। আমাদের এই ধরনের তৃতীয় দেশের কান্ট্রির মধ্যে এই ধরনের ঘটনা করলে, এবং আমি একটা কথা বলি, যেখানে তাহলে আমাদের এই যে মুসলিম কান্ট্রিগুলিতে এরকম আন্দোলন, সারা বিশ্বে মুসলিম কান্ট্রিতে গেলে আন্দোলন হচ্ছে, অন্য কোথাও তো আন্দোলন হয় না, ভারতে আন্দোলন হয় না, ইয়াতে নেপালে হয়েছে সাথে সাথে বন্ধ হয়ে গেছে, আপনার ইয়াতে হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে সাথে সাথে বন্ধ হয়ে গেছে। কিন্তু সারা বিশ্বের যেখানে আছে আপনার ইয়াতে আপনার ভেনেজুয়েলাতে ঘটনার কারণে তারা কিন্তু আন্দোলন করে না, পাবলিক কিছু বলে চুপ, কিন্তু ট্রাম্প প্রশাসন বলছিল যে না, পাবলিক তারা রাস্তা নেবে, কেউ নামে নাই। তার মানে কি আমাদের মুসলিমদের মধ্যেই প্রবলেম? আপনি যত এই পর্যন্ত যতগুলি আপনার ভায়োলেন্স, যেগুলি দেশে আপনার রাষ্ট্রীয় ভায়োলেন্স হচ্ছে, সব হলো মুসলিম কান্ট্রিতে হচ্ছে, অন্য কোনো কান্ট্রিতে হচ্ছে না। আপনি দেখেন, আপনি কোন আপনার এই ধরনের সিচুয়েশন কোন কান্ট্রিতে হচ্ছে? একবার হয় মিশর, বাংলাদেশ, নাহলে হয় ইয়াতে সিরিয়া, না হয় ইরাক, না হয় ইরান, ওই তো কান্ট্রিতে এইসব। এখন আপনারা মুসলমানরা বলবেন যে আমরা মুসলমানরা আমরা কি বুঝি, আমরা কার পক্ষে কথা বলি, কখন কি কার পক্ষে বলি সেটা আমরা বুঝি না। সুতরাং এটা এখনো বলা মুশকিল। আপনি যেটা বলছেন এখন এ ধরনের, যেহেতু প্রশাসন, ট্রাম্প প্রশাসন তারা হলো ভিন্ন গতিতে আগায়, ভিন্ন চিন্তা করে আগায়। আপনি দেখেন না, আপনি এখন তাদের নেটো আছে, নেটোর যে বড় শক্তি জার্মানি যে প্রেসিডেন্ট, তারা ক্ষুব্ধ, প্রচন্ড ক্ষুব্ধ, এবং খুব কড়া ভাষায় কিন্তু বিবৃতি দিচ্ছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলছে যে আমরা প্রয়োজনে আমরা গুলি চালাবো, এরকম কথা বলছে, আমার ভূখণ্ড এর জন্য আমরা গুলি চালাবো। এবং ভারত এবং ব্রাজিলকে কিন্তু জার্মানির প্রেসিডেন্ট কিন্তু আহ্বান জানাইছে যে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য, যাতে এই ধরনের বিশ্ব ব্যবস্থা যাতে না হয়, এই যে এটা আসছে, তাদের ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানাইছে। এখানে আপনার কি হবে সেটা বলা মুশকিল। তবে সবচেয়ে বড় মুশকিল, আপনি ধরেন সব দেশ নিয়ে কিন্তু খেলা হচ্ছে, পরাশক্তিগুলি খেলতেছে বিভিন্ন ভাবে, কিন্তু শুধু খালি আমাদের মুসলিম কান্ট্রিতে কেন এত আমরা কেন উগ্র? এই যে আমাদের ফেসবুকে কিন্তু দেখেন আপনি, একজনে খুব সুন্দর বারবার বক্তব্য দিছে, আমি আমার কমেন্ট গুলি দেখতেছিলাম, এই যে জয় বাংলা স্লোগান নাকি ভারতের স্লোগান, ভদ্রলোকের নাম হইলো কি জানি, বারবার বেশ কয়েকবার লেখছে এটাকে ভারতের স্লোগান, জয় ভারতের স্লোগান। আমনের ভাই মুসলমান, আপনি না, আমিও মুসলমান, আপনার এই মুসলিম ভাইয়েরা এগুলি করে কেন? সেগুলি বলে জবাব দেন, আপনার মুসলিম ভাইয়েরা এগুলি করে কেন? হ্যাঁ, পাকিস্তানে হয়,
কই ভারতে এরকম বিক্ষোভ হয় না। ভারত এসব কোন বিক্ষোভ হয়? ভারত কোন সময় বিক্ষোভ হয়? কি বিক্ষোভ হয়? তারা যখন কৃষি পণ্য দাম কমে যায় বা ওই ধরনের প্রবলেম হয়, তারা ওই আঞ্চলিক ভিত্তিতে যেগুলো তারা কিন্তু বিক্ষোভ করে। তারপরে কিন্তু চালও পরে করে না, তারা দেখুন অবস্থান ধর্মঘট করে, হাজার হাজার লাখ লাখ লোক গিয়ে আপনার অবস্থান ধর্মঘট করে, কিন্তু তারা কোনো একটা গাড়ি ঘোড়া কিছুই ভাঙে না। আর পাকিস্তান আর এই যে অন্যান্য মুসলিম কান্ট্রি, আমরা কি ওই যে একজন বলছে না ভাই জয় বাংলা নাকি ভারতের স্লোগান, আপনার বাবার কাছে জিজ্ঞেস করেন জয় বাংলা কিসের স্লোগান, এটা স্বাধীনতার স্লোগান না কিসের স্লোগান, কখন থেকে, বাবার কাছে জিজ্ঞেস করেন, আপনার বাবা না আপনার দাদার কাছে জিজ্ঞেস করেন। আপনার বাবা হয়তো কইতে পারবো না, কারণ আমার বাবার বয়স কম, আপনার বয়স আরো কম, আপনার দাদার কাছে জিজ্ঞেস করেন জয় বাংলা কিসের স্লোগান। আপনি বাংলা কথা বলবেন না, পশ্চিমবঙ্গের ভাষায় বাংলা, আপনি ওই উর্দু ভাষায় কথা বলেন, ওই আপনার সাসারার আপনার খালুরার কারো উর্দু ভাষা প্রকাশ করতে চাইছিল, আমরা বাংলা কথা বলবো। আপনি আপনি যদি বাংলা কথা বলেন, আপনি এই দেশে থাকার কোনো অধিকার নাই। শিক্ষা কোর্সে ভর্তি হ্যাঁ, আপনি উর্দু ভাষা যদি কথা বলতে চান, আপনি পাকিস্তান চলে যান, না হয় এই দেশে উর্দু ভাষা চালু করেন, আর ডিক্লেয়ার করেন যে কালকেই আপনাদের সরকারকে বলেন যে উর্দু ভাষা হলো রাষ্ট্রীয় ভাষা হবে, তাহলে আমরা চিন্তা করে দেখবো কি হবে না হবে। ও তো বাংলায় আপনার ইরান হ্যাঁ রফিক ভাই, ও তো লেখাটাও তো লিখছে বাংলায়, বাংলাটাও তো হিন্দুর ভাষা। না না, ওই তো বলছি সে উর্দু ভাষায় কথা বলতে বলছি, ওই জন্য উর্দু ভাষা কথা, নাহলে উর্দু ভাষা চালু করেন, তাহলে আমরা চিন্তা করতে পারি উর্দু ভাষায় কথা বলবো না, বাংলা ভাষা কথা বলবো। ওইগুলো আপনি দেখেন প্রত্যেকটা, আপনি সারা বিশ্বে যতগুলি আন্দোলন হচ্ছে, যতগুলো আন্দোলন এই পর্যন্ত হচ্ছে, আপনি 10-15 বছর দেখতেছেন শুধু মুসলিম বিশ্বে, এই আপনি শুধু এরই বললাম তো কত হয়েছে, আলজেরিয়া আছে, ওই আপনার ইয়াতে বলেন ওই আফ্রিকা মহাদেশে যে সবগুলি মুসলিম কান্ট্রি, এই যে ওই যে আমাদের দেশে লোকরা যায় না ইয়ে করতে শান্তি রক্ষী, সবগুলি মুসলিম কান্ট্রি, কিন্তু তারা সব মুসলমান। তাহলে বুঝেন, তাহলে ওদের আমাদের মুসলমানের মাথা কতখানি মোটা। আপনি কোন সবগুলি মুসলমান কান্ট্রি কেন? তাহলে আমরা কি আবার আমরা 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 আমাদের কি শিক্ষা, কি ধর্মীয় আমাদের শিক্ষা? মধ্যপ্রাচ্যের পরতে পরতে মার্কিন ঘাঁটি, সুন্দরভাবে মার্কিনীরা ওদেরকে ধ্বংস করতে, ওদের তেল নিয়ে যাইতে, লুট করতে, ওদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য তারা মার্কিনীদেরকে আপনি দোষ দেন কেন? এখানে ওদের লোক ভাই আপনি আমাদের আপনি আমাদের দেশের কথাই বলেন, আপনি দেখেন, আপনি যদি এই যে গত যে 15 বছরে মিরাকেল উন্নয়ন হয়েছে সারা বাংলাদেশে, একটা দেশ সরকার কি কি দিতে দেয়, একটা দেশের সরকারের কাজ হলো কি দেশকে উন্নয়ন করা। হ্যাঁ, দেশের উন্নতিকে দেখা, মানুষকে অর্থনৈতিক টাকা সবল রাখা, সবকিছু ঠিক ছিল, কিন্তু আমাদের কি হলো, আমরা ভোট দিতে পারি না, এই হলো আমাদের সমস্যা। আর কোনো সমস্যা নাই, সমস্যা কিন্তু একটাই ছিল, আমাদের ভোট দিতে পারি না। আর উন্নয়ন নিয়ে কোনো কথা বলি না, আমাদের আপনার বিনিয়োগ নিয়েও কথা বলি না, আমাদের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলি না, কথা বলছি না, বলে হলে কি আনে সমস্যা, ভোট দিতে পারি না। তাহলে ভোট দেন এখন ভালো করে। এক একটা আপনি তো আপনার নিজে করতে আপনি পড়েন, আমাদের মুসলিম কান্ট্রিরা তারা নিজে করতে নিজেরা পড়ে, অন্যরা আপনি যদি ভাই ভাই ঝগড়া করেন, তারা সুযোগ পাইবে, রাশেদ ভাই তো সুযোগ পাবে একটু আঙ্গুল দেওয়ার জন্য, সুযোগ পাবে না। আগে আপনি ভাই ভাই ঝগড়া করেন, সেটা আগে জবাব দেন, আপনি রাশেদ ভাইয়ের সুযোগ দিবেন কেন? শুধু মুসলিম কান্ট্রিগুলিকে কেন এই হজব হলো, এই কেন বিশৃঙ্খলা? প্রত্যেকটা মুসলিম, আলজেরিয়া বলেন, সিরিয়া বলেন, কত জায়গা আপনার সৌদি আরব, কত নাম ভুলে গেছি গিয়া, তাহলে ইয়েমেন তো ধ্বংস হয়ে গেছে গা, আরো তো আছে, এমনি ব্যক্তির নাম তো মনেই নাই। ঝামেলা মুসলিম দেশগুলোর উপরে চাপিয়ে দেয়া হয়েছিল, যেমন আপনি লিবিয়ার কথা ধরেন, ইরাকের ব্যাপারটা ধরেন, ওরা তো ওদের মতো। আপনি ভুল কথা বলছেন, আপনি ভুল কথা বলছেন, বাইরে থেকে চাপিয়ে মানুষগুলোকে উত্তপ্ত করা হয়েছিল। তাহলে আপনি তো এখনো লিবিয়াতে ধরেন পতন হয়েছে, গাদ্দাফির পতন হয়েছে, অথবা ওই যে আপনার নেটু আক্রমণ করছে, এই করছে, কিন্তু তাদের দেশের লোকরা তো তার সাথে সহযোগিতা ছিল, ওরা তো চলে গেছে 15 দিন পরেই। এরপরে ওরাই তো লিবিয়ার 2 গ্রুপ, এক গ্রুপ হলো কয়েক প্রদেশ, আর অন্য গ্রুপ আর প্রদেশ, এখনো কিন্তু ওইভাবে ভাগ করে চলতেছে, এখনো ভাগ করে কিন্তু দেশ চালাইতেছে, এখনো যুদ্ধ হয়, কম বেশি হচ্ছে। এটা কি বন্ধু দেশের লোক যুদ্ধ করতেছে? লিবিয়ার মানুষ যুদ্ধ করতেছে। সিরিয়াতে কি হচ্ছে? সিরিয়া কি ঠান্ডা গেছে? সিরিয়াতে এখনো যুদ্ধ হচ্ছে, আগের সরকারি বাহিনী আর বর্তমান সরকারি বাহিনী যুদ্ধ হচ্ছে না। আর এটা সুযোগ নিচ্ছে কে? তুরস্ক।
আমরা সবচেয়ে তুরস্ক বলে মুসলিম ভোটের সম্রাট, আমি তাকে খুবই সম্মান করতাম। এখন বিস্তারিত সবকিছু বের করে আসার পরে বুঝলাম যে না, আসলে কতটুকু করাপ্টেড এই লোক। বুঝতে পারছেন কি রফিক ভাই? চাই সুতরাং আপনি ইরানের ব্যাপারটা এটা আপনি অনুমান করতে পারবেন না কি হবে না হবে। জি, রাশেদ হায়দার ভাই, ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমার নীতি যথেষ্ট। মানে উনি আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা করবেন না, উনি যা চাইবেন, যা বলবেন, যা সিদ্ধান্ত নিবেন, যা করতে চাইবেন উনি করে ফেলবেন। এই যে দাম্ভিকতা বা এই যে তার হুঙ্কার, উনি ইতিমধ্যে জাতিসংঘের অনেকগুলো বিষয় থেকে ওনারা কিন্তু বেরিয়ে গেছেন। দেখলাম আজকে খবরে গত বছরও ওনারা জাতিসংঘে যে টাকাটা ডোনেট করে, যেটা দেয় আর কি দেশগুলো, ওদের জন্য যেটা নির্ধারিত ওরা দেয়নি, এবছরও দেয়নি। মানে জাতিসংঘকে বিলকুল সহায়তা করে না। সে ভাবতেছে হয়তো আমি তো জাতিসংঘ, আমি যা বলবো তাই তো হবে। এর মধ্যে তো ধরে নিয়ে আসলো একজন। এখন কথা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হচ্ছে কিনা, ভেনেজুয়েলা কলম্বিয়ার দিকে তাকাচ্ছে, ইরানের খামেনিকে তুলে নিয়ে আসার হুঙ্কার দিচ্ছে, ওদিকে গ্রিনল্যান্ড ওর লাগবেই, ওটা তাকে দখল করে নিবে। এই যে পরিস্থিতি, শেষ পর্যন্ত কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে কিনা আপনার অনুমান কি রাশেদ হায়দার? না, আজকে আবার আরেকটা আছে, ওনার ডিক্লারেশন আছে, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড উনি দখল করতে চাচ্ছেন না। উনি বলছেন আমি গ্রিনল্যান্ড দখল করবো না, গ্রিনল্যান্ড কিনে নিব, আমরা অর্থ দিয়ে কিনে নিব। তো এই বিষয়ে সম্ভবত দুই একদিনের ভিতরে করবে কে ভাই? গ্রিনল্যান্ডের কার, মানে দলিল কার নামে? গ্রিনল্যান্ড হচ্ছে যে কি বলে আপনার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, ডেনমার্কের। কিনে নিবে। হাওয়াই দ্বীপপুঞ্জ কার ছিল? হাওয়াই দ্বীপপুঞ্জ তো রাশিয়ার ছিল, সোভিয়েত ইউনিয়নের ছিল। সোভিয়েত ইউনিয়ন যখন চরম অর্থনৈতিক সংকটে ছিল, তখনই হাওয়াই দ্বীপপুঞ্জ তারা বিক্রি করে দেয় আমেরিকার কাছে। আর সেই হাওয়াই দ্বীপপুঞ্জের তলা থেকে যে এখন পেট্রোল গ্যাস যা আছে, তাতে 50 বছর চলতে পারবে আমেরিকা, কোথাও থেকে কিছু না নিল। প্রচুর খনিজ সম্পদ আছে। ঠিক গ্রিনল্যান্ডও ওইটা চাইতেছে। আর ডোনাল্ড ট্রাম্পের একটা জিনিস ঠিক আছে, সেটা কি জানেন? যে হের কথা হয়েছে যে কাট মার ধর, ও তো ব্যবসায়ী। ও জানে যে এখন যেমন এই যে ডিসেম্বরের ভিতরে ওদের মিড টার্ম ইলেকশন আছে, ওই ইলেকশনে যদি ও জিতে তাহলে তো আরো 2 বছর থাকতে পারবে। আর যদি না জিতে তাহলে ওই যে খাতা কম্বল বালিশ দলা করে দিয়ে ওরে তুলা ফালাই দিবে। তোর কথা, ওর মনে টেনশন এটা, যেটা আমার মতে, যে ভাই আমি জিতি চাই হারি, এরপরে যদি জিতাও যাই আবার এরপর আর 2 বছর করতে পারবো, তারপর তার কিছু নেই। ওদের দেশ তো 1 লোক 2 বার 4 8 বছর, এরপর তার কিছু নেই। প্রথম 4 বছর গেছে, এখনকার এই 4 বছরের মধ্যে 2 বছর শেষ হইতে চললো, এর ভিতরে আমি যদি কিছু কইরা দিতে পারি তো সারা পৃথিবীর মানুষ স্মরণ রাখবে। ডোনাল্ড ট্রাম্প একটা আসিল, তোর তো আমার নোবেল দিয়া স্মরণ রাখস নাই, স্মরণ করে ওইরকম ডোনাল্ড ট্রাম্পকেও স্মরণে রাখবে। ডোনাল্ড ট্রাম্পের স্মরণ রাখতে হবে, সেই জন্য সে এখন সব মাইরে দেরা, তার কিছু করতে পারি আর না করে। আমেরিকার মানুষ যাতে কাছে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ছিল যে ওটা মাইরে ধরে আমেরিকার লাভ করে দিছে। এর এই প্ল্যান, এটাই তার প্ল্যান, অন্য আর কোনো প্ল্যান নাই। ওই যতই কই যে আমরা প্রেডিক্ট করতে পারি না, ওই না 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 না, এর কথা হচ্ছে আমার যেখানে ধান্দা সেটাই আমি খাবো। সারা জিন্দিগি ভর তোমাদের পাহারা দিয়া দিয়া খাইছি, ওগুলো হচ্ছে ফিক্সড ডিপোজিট। 77টা ঘাঁটি আছে বিভিন্ন দেশে, ওখান থেকে যে পয়সাটা ওইটা হচ্ছে ফিক্সড ডিপোজিট আমার। তোমাদের নিরাপত্তা দিতেছি পুলিশ, তোমরা আমার পয়সা দিচ্ছ, প্রাইভেট বাহিনী। আর এগুলো হচ্ছে যে আমি আমার দেশে মানুষ খাইতে হবে না, এর দেশে তো অন্য আর কিছু নাই। এই সে কাহিনী। আর যেমন ওই যে রফিক ভাই বলতেছিল যে আরববাদের ব্যাপারে বা ইসলামিক দেশ, একটা ছোট্ট কথা বলি, দেখেন আমরা যারা ইউরোপে আছি, এক্সাম্পল আমি আমার কথা বলি, আমি ইউরোপে আছি, তো ইউরোপে 2-3 ধরনের কাগজ আছে। একটা হচ্ছে যে আপনার 10 বছরের রেসিডেন্স পারমিট, মানে এটাকে বলা যায় পার্মানেন্ট রেসিডেন্স। এখানে 10 বছর মানে হচ্ছে পার্মানেন্ট। এরপরে আপনার ওই কার্ডের মেয়াদ শেষ হবে, নতুন কার্ড দিবে, একটা শেষ হবে আরেকটা দিবে।
আর একটা হচ্ছে ধরেন পাসপোর্টধারী, যেটা বাংলাদেশের মানুষ মনে করেন যে গ্রিন কার্ড, ওই গ্রিন কার্ড হচ্ছে 10 বছর, আর পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট এই দেশের। এখন যার কাছে ওই যে গ্রিন কার্ড আছে, সৌদি আরবে যদি কখনো বিমান ধরেন 10 ঘন্টা লেট হয়ে গেল, আপনারা সৌদি আরব বাইরে দিবে না। কেন? কয়ে তুই এখানে পালাই যাবি গা। এ হারামজাদারা বুঝে না যে যেই বেটার 10 বছর না 1 বছরের কার্ডও যাদের ইউরোপ আমেরিকা আলাদা আছে, তারা তো মাসে কামায় 3 লাখ। এখানে তোর সৌদি আরবে যায় বদল্লা দিয়ে কি 30,000 টাকা কামাইতে যাবে ভাই? কিন্তু বুদ্ধি, আরিব্বা বুদ্ধি, এগুলো হচ্ছে অশিক্ষিত মানুষের যে বুদ্ধি আর কি। এগুলা তো যে শিক্ষার তো কোনো আলো নাই, টোটাল এই জাতিটার ভিতরে শিক্ষার কোনো আলো নাই। তো ওদের বুদ্ধি হচ্ছে, আরে বাবা তুমি থাকে যাবে বেটা, কেন থাকবে তোর দেশে? তোর দেশে এমন কি আছে বেটা যেটা ইউরোপ আমেরিকাতে নাই? তো এই যে আরবদের অবস্থা, মানে ওখানে নামতে দেয় না। তো ওদেরকে এখন এই যে একটা ছেলে এখানে লিখছিল যে যুদ্ধ মুসলিম ভার্সেস হিন্দু, হিন্দু ভার্সেস মুসলিম, খ্রিস্টান ভার্সেস মুসলিম, জুইস ভার্সেস মুসলিম, মানে মুসলমান জাতিটা সবার সাথে যুদ্ধ। এবং আপনি যদি আমাদের মুসলিম ইতিহাস পড়েন, খালি দেখবেন কি জানেন, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, অমুক যুদ্ধ, তমুক যুদ্ধ, আকাশ যুদ্ধ, বাতাস যুদ্ধ, পানি যুদ্ধ। কিরে ভাই, শান্তির ধর্ম বলে শান্তির কোন একটা কথা তো কোথাও লেখা না। রাশেদ হায়দার ভাই, যুদ্ধ এটা পৃথিবীর সব ধর্মে আছে। যেমন হিন্দু ধর্মে কুরুক্ষেত্রের যুদ্ধ, এরকম বহু বিশাল পৃথিবীময় যুদ্ধ। না না, এটা কয়টা যুদ্ধ পাইবেন? কয়টা যুদ্ধ পাইবেন? অনেক অনেক যুদ্ধ আছে। ওগুলো তো অতীত, আমরা বর্তমানে তো আর যুদ্ধ ওখানে কি আছে? এই যে বাকি বাকি ধর্মগ্রন্থের কোথাও কি শান্তির কথা পান নাই? আছে তো, কিন্তু আমাদের এই একটা মাত্র ধর্ম যেটা কোনো শান্তির কথা নাই, খালি মারো কাটো। অতীতের ধর্মগ্রন্থের যুদ্ধ বলেন যে আমাদের ধর্মে আমরা হুজুরদের থেকে শুনছি, আমাদের ধর্মে লেখা আছে এটা কিয়ামতের আগ পর্যন্ত ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ চলবে। আরিস বাপ রে বাপ, এটা কোন জাতের কথা? যুদ্ধবাজ একটা জাতি তৈরি করে দিচ্ছেন আপনারা, শান্তির কথা নাই। শান্তিতে থাকেন সবাই, শান্তিতে, যে যার যার ধর্ম পালন করবে, শান্তিতে থাকেন না ভাই। এই যে আমরা ইউরোপ আমেরিকাতে মসজিদ গির্জা এক জায়গায় আছে না, আমি আপনাকে এইখান থেকে দেখাইতে পারবো যে নিচতলায় গির্জা, উপরের তলায় মসজিদ, পাশাপাশি মসজিদ এবং গির্জা আছে। এখানে তো কোনো সংঘর্ষ হয় না, কেউ কারো গাইলেও দেয় না, যার যার ধর্ম শেষে পালন করে যাচ্ছে। ওটা হচ্ছে ইউরোপের কালচার, এখনকার আধুনিক যুগের কালচার আর কি। অতীতে ওরাও যুদ্ধবাদ ছিল। না না, তাহলে আপনারা কালচার, আপনার আধুনিক যুগে যখন শিক্ষা সংস্কৃতি সবকিছু উন্নত হইতেছে, তাহলে আপনাকে সেইভাবে উন্নত হয়ে আসতে হবে। উন্নত হয়ে আসতে হবে কিনা? না, আপনি উন্নত হবেন না, আপনি সেই মান্দাত্তার আমলের সেই মানে আদিম যুগের আইনে আপনি এখনো চলবেন, যে আইনের কোনো ধারা উপধারা নাই। তো পুরাই যুদ্ধবাজ। এখন আপনার যে ডোনাল্ড ট্রাম্পের কথা যেটা, ওইটাই বললাম যে একটা গ্রিনল্যান্ড চায়। হে দেখেন ইয়ে কেন নিল, কি বলো আপনারা, যে মাদুরোকে ধরে নিয়ে গেল, এর দরকার ছিল পেট্রোল। ভেনিজুয়েলাতে যে পেট্রোল আছে, সারা পৃথিবী 40 বছর এই পেট্রোল খরচ করলেও শেষ হবে না। এবং ডোনাল্ড ট্রাম্পের যে থিওরি, সেটা হচ্ছে যে আপনার যে এভি, মানে আপনার যে সোলার প্ল্যান্ট যেটা আছে, সারা পৃথিবী এখন এই যে জ্বালাও পোড়াও, মানে তেল জ্বালাও গ্যাস জ্বালাও হচ্ছে সোলার প্ল্যান্টে যাইতেছে। তার কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, ওই তেল জ্বালাইলে, পেট্রোল গ্যাস এগুলো জ্বালালে পরিবেশের ক্ষতি, ওই যে বলা যে ডুবে যাবে নিচু অঞ্চল, অনেক বন্যা হবে, সোলার প্ল্যান্ট। ডোনাল্ড ট্রাম্পের কথা যে না 20-30 বছর যাবত আমি আস্তে আস্তে উন্নয়ন করব, সোলার প্ল্যান্ট একদিন এই অবস্থায় আইব, এই চিন্তার দরকার আমি এখন করুন। ডুবে গেলে তোমরা ডুবে যাও, আমেরিকা ডুবে যাক, কোনো সমস্যা, আমি গ্রিনল্যান্ডে যাই উঠবো, প্রয়োজনে রাশিয়ার সাইবেরিয়া ডুবে উঠবো, এখানে বরফ আছে, এইখানে যাই উঠবো। তো হের টেকনিক হচ্ছে ওইটা, হে নিজের দেশের স্বার্থে। এখানে কিন্তু ব্যবসা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিয়ে এসে কি ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যবসা করতেছে না, হে নির্বাচনের আগে বলছিল যে আমাকে টাকা দাও, তোমাদের টাকা দিয়ে আমরা যদি জিতে আসতে পারি আমরা রিটার্ন দিব। তো রিটার্ন দিব কেমনে? এই যে বড় বড় তেল কোম্পানিগুলো কিন্তু তারা ইনভেস্ট করছিল, তাদেরকে এখন রিটার্ন দিচ্ছে। মানে এখন সে ডাকাতি করবে, ডাকাতি করে এনে তার জনগণকে বলবে আমি ডাকাতি করে আনছি, এই নাও তোমরা, তোমাদের কথা, আমি যে কথা দিছি কথা রাখছি, তোমরা আবার আমাকে ভোট দাও। না, আবার তো এটা আর হবে না যে আমি ডাকাতি করি, চুরি করি, মারি, আমি তোমাদের জনগণের জন্য আনছি। এটাই আমাকে ইতিহাসে নাম লেখা রাখবে, যে ইতিহাসে তারা ডাকাত বলেন, চোর বলেন, কিন্তু অনেক মানুষের মনে
অনেক মানুষের মনে আমেরিকার এইটাই রাখবে যে না, আমরা যে ওদেরকে সভ্য জাতি বলি, এটা আসলে কি সভ্যতাটা কি ওদের কি, এটা কি মেকি নাকি না অরিজিনাল? আমরা বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? আমি বলি, আপনি বলেন, না। আমার মতো কোটি কোটি মানুষ বলে। হ্যাঁ, আমি বলি, আপনি বলেন। আমরা যেটা সভ্য জাতি বলে, আমার হিসাবে ঠিক আছে, জাতি হিসাবে ও সভ্য। আর ডোনাল্ড ট্রাম্প এজ এ ম্যান আমি বলবো সভ্য। ওর মধ্যে ন্যাশনালিজম আছে, জাতীয়তাবোধটা আছে। সে তার জাতি, তার দেশের কথা চিন্তা করতে। আমি আমার দেশের চিন্তা করুম, তুমি আমারে মারতে হবে, তোমার চোখ সহ খুলে লম, আমার দরকার হবে আমি সব লম তোমার থেকে, আমার প্রয়োজন আমি সব নিব। তোমার মানে কাছে জাতীয়তার প্রশ্নে আমার জন্য, আমার দেশের জন্য আমি সব করব, সব যত করব। বড় রিস্ক নেওয়া দরকার হয় আমি হ্যাঁ, করব। তোমার কাছে তেল আছে, গ্যাস আছে, তুমি আমার কাছে বেচতা না, শ্যানামি করো তুমি। তুমি আমার লগে বেচো, আমি পয়সা দিই তোমারে, পয়সা তো আমি দিতেছি, পয়সা না দেবো তো কই নেই, পয়সা দিচ্ছি তো। গোটা মিডল ইস্টের তেল বেচে না ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেখানে কোনো গন্ডগোল নাই কেন? না বেশি উপায় আছে? এখন তো সৌদি আরবের সাথে পেট্রো ডলারের চুক্তি নাই, ওটা এই নতুন যে ইয়ে আসছে প্রিন্স, স্যার, একটু গুগল করলে পাবেন, একমাত্র দেশ ইউএস এর পরে একমাত্র দেশ সৌদি আরব যারা নিজেরাই ডলার ছাপাইতে পারে, অনুমোদন আছে। তাই কি জাতের ব্যবসা আছে এখানে? মূল কাহিনী কি জানেন? যে আমি ওই যেটা বললাম, দেশের স্বার্থে জাতীয়তার স্বার্থে ডোনাল্ড ট্রাম্প সুপারম্যান। এরকম একজন আছে, আর একটা ফ্রান্সের, আপনি বলি এটা ফ্রান্সের এক মহিলা, ওরাও খুব ন্যাশনালিস্ট, কি জানি নাম, এই মহিলার নামটা ভুলে গেলাম। বারবার হের ফাদারও ইলেকশন করে, এমন ফ্রান্সের 2বার হয় ইলেকশন, জাতীয় ইলেকশন। তাইটাই অবস্থা, প্রথম দফায় তারা জিতা যায়, সেকেন্ড দফায় আইসা ওরা 2-1% ভোটে হেরে যায়। কিন্তু মারি লোপেন মহিলার নাম, ওর বাপ ছিল একসময়, এখন মারি লোপেন ওর মেয়ে, চরম জাতীয়তাবাদ। হের কথা হচ্ছে, যদি কখনো আমি ক্ষমতায় আসতে পারি, তাহলে বহিরাগত যারা, মানে আমাদের মতো যারা আছে, কয় সব বাইর করে দেবো, কয় এগুলোর দরকার নাই আমার দেশে, আমার দেশের লোক থাকবে। রাশেদ হায়দার ভাই, আমরা তো, আপনি জাতীয়তাবাদের কথা বলছেন, আমরা তো আসলে আমাদের জাতীয়তাবাদী তো নেই, আমরা ওই ছেলে